বদিউর রহমান, আপনার কাছে জানতে চাই, বাজেট নিয়ে আমাদের সাধারণ মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক ছিল, কোন কোন জিনিসপত্রের দাম বাড়বে। আমার মনে হয় যে গেল ১.৫ দশকের মধ্যে এরকম এবারের চিত্রটা ভিন্ন। খুব একটা আতঙ্ক নেই সাধারণ মানুষের জন্য। স্বস্তি কি খবর এবারে বাজেটে দেখলেন? আতঙ্ক আছে কি নেই ঘোষণার পর, সংবাদ সম্মেলনের পরই কনক্লুসিভ হওয়া যাবে না। এটার জন্য বাজারের রিয়াকশানটা দেখতে হবে। কারণ আমরা আগে যেটা সবসময় বলে আসতাম যে বাজেট দেওয়ার পরে দ্রব্যমূল্যে সবসময় একটা লাভ দেয়, ব্যবসায়ীরা আবার সেটা সুযোগ নেয় এবং আগে কম দামে থাকলেও পরে সুযোগে বেশি দামে বিক্রি করে। তো এই রিয়াকশানগুলা, ঘাত প্রতিঘাতগুলা বাজারে আরও সপ্তাহ 2 সপ্তাহ গেলে তখন বোঝা যাবে। যদি কিছু রিয়াকশান না হয়, যেমন আছে তেমন থাকে, তাহলে তো ভালো, স্বস্তি আছে। এমনি বাজেটের ভিতরে আপনার নিত্যপণ্য সেগুলোর ব্যাপারে একটা ইজি ওয়ে যাওয়ার মতো একটা প্রভিশন রেখেছে, সেগুলা এটা লক্ষণ ভালো। কিন্তু বড় জিনিস ছিল আমাদের এখানে যতটুক না সরকার ছাড় দিলে কমার কথা, ততটুক ব্যবসায়ীরা কমান না। কিন্তু সরকার যদি 1 পয়সা বাড়ায় তখন তারা তার কয়েক গুণ বাড়িয়ে ফেলেন। সেই মেন্টালিটিটা যদি চেঞ্জ না হয়, ওটাকে যদি আমরা সংস্কৃতি বা অপসংস্কৃতির অংশ বলি, ওটা যদি না বদলায়, তাহলে জনগণ সবসময় ওই যে শিলপাটার মাঝখানের পিসার অবস্থা থাকবে, সে ভোক্তা হবে, ওটা ঠেকানোর কেউ থাকবে না। আমরা ব্যবসায়ীদের সুচিন্তা, সুমনোভাব এবং দেশপ্রেমের ভিত্তিতে ব্যবসা করার উপর আশাবাদী হতে চাই। বাজার ব্যবস্থাপনা অদক্ষতার একটা অভিযোগ বরাবরই আমরা শুনে আসছি, যেখানে সিন্ডিকেট, চাঁদাবাজি, ভোক্তার বাড়তি দামে পণ্য কেনা অথবা উৎপাদকের কাঙ্ক্ষিত দামে পণ্য বিক্রি করতে না পারার ঘটনাও অহরহ। আবার এই যে বাজার ব্যবস্থাপনায় যে যারা জড়িত, আমরা যদি পার্লামেন্টের কথা বলি তাহলে দেখব যে ব্যবসায়ীদের বড় একটা অংশ সেখানে। তো সব মিলিয়ে এই সরকারের নতুন এই উদ্যোগের সাথে সিন্ডিকেটের প্রভাবমুক্ত বাজারের ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী? আমি তো এগুলো সরাসরি কমেন্ট করি না এই জন্য, কারণ আমি খুব আশাবাদী মানুষ, হতাশ হই না। কিন্তু নেট রেজাল্ট না দেখলে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি বাস্কেটে কী পেলাম সেটা না দেখলে আমি কথা বলি না। সিন্ডিকেট কথা একটা কবে থেকে শুনে আসতেছি, থাকতেছি। এবং আগে টিপু মুন্সির সময় শেখ হাসিনা সংবাদ সম্মেলনেও বললো যে টিপু মুন্সি এরকম বলছে নাকি সিন্ডিকেট ভাঙা কঠিন, তাহলে তাকে দেখব। কি দেখছে? দেখা হয়নি। এখন আমরা দেখা হয় নাই বললে শুধু ওই রবীন্দ্রনাথের দেখা হয় নাই, চক্ষু মিলিয়া ওইটুক দেখি আর কি, বাকিগুলো আমরা দেখতে পারি না। আমরা একটু অপেক্ষা করি। নতুন ওভারওয়েলমিং মেজরিটিতে সরকার আসছে, সরকারের শব্দ চয়ন মোটামুটিভাবে নোবেল ইউনুসকে হারানোর থেকে কম করে নাই। ভালো ভালো শব্দ কি একটা শুনলাম, আমির খসরু সাহেব বললেন অর্থনীতির গণতন্ত্র নাকি একটা বলল, তো এটা শুনে আমার ভিতরে হাসি আসতেছিল। নিজের দলে গণতন্ত্র নাই, পরিবারতন্ত্রের দেশ চলে, সেখানে আবার অর্থনীতির গণতন্ত্র। অর্থনীতির গণতন্ত্রের সংজ্ঞা উনি তো আমার থেকে অনেক ভালো বুঝেন, এগুলো করে আসছেন। হি ইজ নলেজেবল পার্সোনালিটি এসব ব্যাপারে। অর্থনীতির গণতন্ত্র যদি উনি বুঝেন, সামাজিক ন্যায় বিশ্বাস সবার মধ্যে হবে। অর্থনীতি কম যারা অর্থের আছে, মাঝারি অর্থে যারা আছে, বেশি অর্থের আছে, সবার জন্য বৈষম্যহীন উঠবে, তাহলে তো এটা আমার কাছে মনে হয় ললিপপ ধরানোর মতো দশা হবে। অর্থনীতিতে গণতন্ত্র হবে কিভাবে? যদি সরকার সেভাবে অর্থনীতি মজবুত করতে পারে, সরকারি চাপ নিয়ম কানুন পালন করা যাবে, তখন হবে। তা না হলে তো হবে না। যেমন সম্পদ কর, আপনি গণতন্ত্র করতে গেলে সম্পদ কর বাদ দিচ্ছিলেন কেন? ইশতেহারে আসছে যার বেশি টাকা আছে তার থেকে আপনি নেবেন, বেশি নেবেন, এটা নিয়মিত। জাকাতও তো আল্লাহ করে দিচ্ছে ওইভাবে, যার বেশি আছে সে বেশি জাকাত দিবে, সেটা আবার গরিব পাবে। সৃষ্টির মধ্যে যে একটা সাম্য, সমতা, ন্যায়ভিত্তিক করা সেটা আছে। তো এখন 938 কোটি টাকার 38 লক্ষ 938 লক্ষ কোটি টাকার বাজেট, এনবিআরের উপর 6,04,000 কোটি টাকা আসছে। এগুলা যদি বাস্তবায়ন করা যায় এবং সোশ্যাল সেফটি নেটওয়ার্কে যে নেক নজর দেওয়া হয়েছে, যদিও আমি অনেক সময় মনে করি আমার একটা
হার্ড লাইন মনোভাব থাকে, নাথিং শুড বি ফ্রি। আপনি ফ্যামিলি কার্ড দিচ্ছেন। আমরা সরকারের অন্যান্য কর্মসূচি বিষয়ে আসবো পরে আপনার কাছে, যে রাজস্বর যে বিষয়টা বলছিলেন যে বাজেট বাস্তবায়নে তো অর্থের যোগান দরকার। বিদেশি অর্থায়ন নিয়ে কথা বলবো স্যার আপনার সাথে, যে রাজস্বের যে লক্ষ্যমাত্রা 6,04,000 কোটি টাকা, 6,95,000 কোটি টাকা সব মিলিয়ে, এটা আসলে যেখানে চলতি অর্থ বছরে 1,6 লাখ কোটি টাকার বেশি ঘাটতি থাকছে, কতটুকু সঙ্গতিপূর্ণ? এগুলো আপনার কিছু সাইকোলজিক্যাল স্যাটিসফ্যাকশনের ব্যাপারও থাকে। আপনার বাজেট দিলে সরকার পরিবর্তন, আগের সরকার যা দিয়েছে আমি যদি তার থেকে একটু বেশি না দিই, বড় না করি, তাহলে সমালোচনা হবে কিনা একটা বিষয় আছে। আরেকটা বিষয় থাকে আপনার, ওই যে 5 কেজি চিনি দেয়া হইল 10 মণ চাওয়ার পরে, তো সেই জন্য পরে পিস্তলের জন্য দরখাস্ত গিয়ে কামানের দরখাস্ত করলো। বলছে তুমি কামান দিয়ে কী করবে? ব্যক্তি বলে যে ওই গতবার যে দরখাস্ত করলাম, চিনি চাইলাম, আপনি তো 5 কেজি দিলেন, তো এই হিসাবে ভাবলাম যে পিস্তল চাইতে হইলে তো এখন কামানের দরখাস্ত করতে হবে। একটা মাইল্ড টেনশন রাখার জন্য, একটু চাপ রাখার জন্য, ভিতরে যদি থাকেও যে এখনও তো 1 লাখ কোটি টাকার ঘাটতি আছে, তাই যদি এখনই কমাই ফেলি রিয়েলিস্টিক হয়ে, পরে যদি আরও কমে যায়, অতএব সংশোধিত বাজেট পরে আছে, দেখা যাবে এখন এটা রাখবো, রেখে চেষ্টা করব। চেষ্টা যদি ঠিকভাবে আন্তরিকভাবে করেন, তাহলে 9,38,000 কোটি টাকার বাজেট এই 18 কোটি মানুষের দেশে এবং দেশের 55 বছর বয়সে যে আর্থিক সামর্থ্যে আমরা আসছি এখন, গ্রোথ সেন্টারে, উপজেলা লেভে, গ্রামে যেভাবে এখন সুন্দর অর্থনীতি আছে, সবটা মিলিয়ে এটা মোটেই বেশি নয়, আরও বেশি হওয়ার কথা। কিন্তু সমস্যা হয়েছে আমাদের কর জিডিপির যে রেশিও অনুপাত, যেটা এটা আমরা নেপাল থেকেও কম, এটা বাড়াইতেই পারি না, এখনও 1 ডিজিটে থেকে যাই। তো সেইখানে গভর্নমেন্ট করটা আদায়ের জন্য এই যে একটা বই করে দিয়েছে না, আয়কর আইন 2023 আগের, এখন এটা তো মানে না, আইনের একটা ধারাবাহিকতা থাকতে হয়। সেটা করে যদি এনবিআরকে শক্ত করে, সরকার যদি সেটাতে কঠিনভাবে নিজে থেকে শুরু করে যে হ্যাঁ আমার কোনো মন্ত্রী, কোনো এমপি, দলীয় কোনো লোক ট্যাক্স ফাঁকি দেবে না, নিজেরা মনিটর করবে। আগে যেরকম আমরা প্রধানমন্ত্রীর থেকে আবার ট্যাক্স ফাঁকির টাকা নিতাম, অর্থমন্ত্রীর থেকে নিতাম, সেগুলো আর যদি না ঘটে, সবাই যদি দেয়, তাহলে এটা কোনো বিষয় না, সম্ভব হবে। কাঙ্ক্ষিত রাজস্ব আদায়ের ক্ষেত্রে এনবিআরের সক্ষমতা, দুর্বলতা নাকি রাজনৈতিক সদিচ্ছার অভাব, এই বিষয়টা নিয়ে আপনার কাছে পরবর্তী প্রশ্ন নিয়ে আসবো। মামুন রশিদ, আমরা কথা বলছিলাম আপনার সাথে যে ব্যাংকিং খাত নিয়ে, যে এবছর যে বরাদ্দ দেওয়া হয়েছে, আপনার গত 2 বছরের অভিজ্ঞতা থেকে সংস্কারের বিষয়ে আপনি কতটুকু আশাবাদী? আমি আশাবাদী ততটুকু পর্যন্তই যেটুকু হচ্ছে যে তাদের ইচ্ছা আছে, যে চেষ্টা করবে এই বন্ধ কলকারখানা খোলা, কিংবা যারা সত্যিকার গ্রহণযোগ্য কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যবসায়ী, তারপর উদ্যোক্তারা, তাদের জন্য। আমরাও কিন্তু কেন আমরা অনেক বেশি আশাবাদী না, আমাদের সময় আপনি বললেন সংস্কার কমিটির কথা, আমরা 1350টি অ্যাপ্লিকেশন পেয়েছে বাংলাদেশ ব্যাংক। আমরা আমাদের সময়কালে যেহেতু খুব চাপাচাপির মধ্যে পড়ে গিয়েছিলাম, এটা উনি বুঝবেন আরও ভালো, তো আমরা চাইলাম খুব তাড়াতাড়ি এটা শেষ করে দিতে। তো সেই কারণে মাননীয় গভর্নর আমাদের সাথে একমত হলেন, একটা ডেটও ঠিক করলাম। তো 350টির মতো দিন রাত খেটে, রাত 11টা-12টা পর্যন্ত খেটে আমরা 350টি মানে আবেদনকে বিবেচনায় নিতে পেরেছি। তো এটা মজার বিষয় হচ্ছে, উনি আরও ভালো বলতে পারবেন এই বিষয়ে, যে বেশিরভাগকেই দেখলাম যারা আবেদন করেছে তাদের বেশিরভাগই ক্ষতিগ্রস্ত কেন হয়েছে, কারণ হচ্ছে মানে ওই আগের রাজনৈতিক সরকারের সময় ওনারা নির্যাতন নিষ্পেষণের শিকার হয়েছিলেন। কেন নির্যাতন নিষ্পেষণের শিকার হয়েছিলেন? কারণ তারা এই বর্তমান সরকারের ভাবাপন্ন ছিলেন। এই কারণে অতীতের সরকারের এই পরিমাণ, প্রায় ধরেন 350টার মধ্যে প্রায় 70% আবেদনকারী তারা অন্তত দাবি করেছেন তাদের এই মানে দুর্ভাগা অবস্থার জন্য দায়ী আগের রাজনৈতিক সরকার।
কিংবা রাজনৈতিক সরকারের নৈকট্য লাভে সমর্থ তাদের প্রতিযোগী ব্যবসায়ীরা, কিংবা রাজনৈতিক সরকারের সহযোগী হিসাবে তাদেরকে অত্যাচার করেছে কিছু সংখ্যক সরকারি ব্যাংকের সিনিয়র কর্মকর্তারাও। এটা একটা প্রশ্ন যে এতগুলা ব্যবসায়ী, যে আপনি যে ওনাকে প্রশ্ন না করলেন কেন তাদের রাজনীতি করতে হবে, যেই দলেরই হোক না কেন। এরকম আমরা পেয়েছি যে তাদেরকে, এটা আবার সত্য, মানে নির্বাচন কেন্দ্র থেকে তুলে নিয়ে আয়নাঘরে দিয়ে দিয়েছিল। এমনও আমরা পেয়েছি, দু একজনের ছবি দেখেছি ওখানে উপস্থাপিত হয়েছে বৈঠকে, যে তাদেরকে এমনভাবে বেধড়ক পিটিয়েছে, শারীরিক নির্যাতন করেছে, ইট ইজ ইম্পসিবল ঠেকেছে আমাদের কাছে একটা। আরেকটা দিক যেটা যদি ঠিক না হয়, আমরা আসলে মানে ভালো প্রতিযোগিতামূলক অর্থনীতি হিসাবে কখনো দাঁড়াতে পারবো না। এই ব্যবসায়ী গ্রুপের কিংবা উদ্যোক্তা গ্রুপের প্রায় 50% আবেদনকারীর কিংবা শিল্প প্রতিষ্ঠানের, ব্যবসা প্রতিষ্ঠানের ওখানে কোনো ফাইন্যান্স ম্যানেজার নাই, কোনো অ্যাকাউন্টেন্ট নাই, হেড অফ অ্যাকাউন্টস নাই, তাদের বুকস অফ অ্যাকাউন্টস অডিট হয় না, তাদেরকে ফাইন্যান্সিয়াল ট্রান্সপারেন্সি নাই, টাকা কোথায় গেল কেউ জানে না, ওনারা উত্তর দিতে পারছেন না। অনেকে বলেছেন সিন্স আই ওয়াজ অন দ্য রান, আমি স্যার দেখতে পারি নাই। আপনার কেন ফাইন্যান্স ম্যানেজার নাই, ছিল না কেন, অ্যাকাউন্টস ম্যানেজার নাই কেন, ব্যালেন্স শিট করেননি কেন, রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানিতে জমা দেননি কেন, আপনার ট্যাক্স রেকর্ড দেখি, এগুলোর উত্তর নাই। সো এই কারণে ওই যে ওনার থেকে একটা ক্লু নিলাম, শুধু প্রাইভেট সেক্টর লেট গ্রোথ ফ্যান্টাসি মিস্টার মরহুম সাইফুর রহমান চিন্তা করেছেন, এটাকে অনেক এগিয়ে নিয়ে গেছেন মরহুম মাননীয় প্রধানমন্ত্রী খালেদা জিয়া। কিন্তু আমাদের দেশে যে একটা সম্মানজনক অর্থনীতি হওয়ার জন্য বিকাশমান অর্থনীতিগুলোর মধ্যে একটা রেসপন্সিবল প্রাইভেট সেক্টর গড়ে তুলতে হবে এবং গড়ে ওঠা উচিত, যারা ভবিষ্যৎমুখী হবে, যারা অন্যান্য দেশের ব্যক্তিখাতের সাথে প্রতিযোগিতা করে, যেহেতু গ্লোবালাইজেশনের যুগে, বিশ্বায়নের যুগে, তো সেই ধরনের যদি রেসপন্সিবল প্রাইভেট সেক্টর আমরা একটা পরিবেশ গড়ে না তুলতে পারি সরকারের পক্ষ থেকে, তাহলে তো তারা বারবারই ডোল খাওয়া প্রাইভেট সেক্টর হবে। আমি আপনার বক্তব্যের সূত্র ধরে দুটো বিষয় জানতে চাই মামুনুর রশীদ। দুটো বিষয় আপনার বক্তব্যের মধ্যে ফুটে উঠেছে। প্রথমত সংস্কারের বিষয়ে এই সরকারের সদিচ্ছা, যেখানে ইসলামী ব্যাংক নিয়ে অস্থিরতা চলছে, স্বরাষ্ট্রমন্ত্রী যিনি অর্থমন্ত্রীও না, তিনি সংসদে দাঁড়িয়ে ইসলামী ব্যাংকের বিপক্ষে, যাদের বিরুদ্ধে মালিকানা নিয়ে একটা অনেক সমালোচনা রয়েছে, তাদের পরোক্ষভাবে তাদের পক্ষে বক্তব্য দিচ্ছেন। তাহলে সংস্কারের বিষয় কিভাবে আসে? আবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ প্রক্রিয়াটা কেউ কি আপনি স্বচ্ছ বলবেন কিনা, সংস্কারের সাথে এই বিষয়টা সাংঘর্ষিক কিনা? দ্বিতীয়ত, বন্ধ কারখানার চালু হওয়ার পক্ষে আপনার যে যুক্তি, অর্থনৈতিক বাস্তবতায় যেখানে এক্সিস্টিং কারখানাগুলোই জ্বালানি সংকট, অবকাঠামো সংকট, নানাবিধ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, ব্যবসার রান তারা সুষ্ঠুভাবে করতে পারছেন না বলে ক্রমাগত অভিযোগ করছেন, সেখানে এই 15 বছর বা 10 বছর আগে বন্ধ হওয়া প্রতিষ্ঠানগুলো নতুন করে শুরু করতে গিয়ে কি বাড়তি চ্যালেঞ্জের মুখোমুখি পড়বে না? অবশ্যই। আপনি জানেন আমাদের ওই কমিটির, স্ক্রুটিনি কমিটি কিংবা বাছাই কমিটির কি প্রিএম্বল ছিল? প্রিএম্বল ছিল যারা টাকার অবমূল্যায়নে ক্ষতিগ্রস্ত হয়েছেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়েছেন, কোভিডের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন, জ্বালানি সংকটে ক্ষতিগ্রস্ত হয়েছেন, এবং এমনকি ওই যে মানে অন্তর্বর্তীকালীন সরকারের সময় প্রথম দিকে শিল্পাঞ্চলে যে জ্বালাও পোড়াও, তারপরে শিল্প উদ্যোক্তাদের ক্ষতিগ্রস্ত করা, দৈহিকভাবে নির্যাতন করা, এগুলোর প্রেক্ষিতে যারা সত্যিকার অর্থে ক্ষতিগ্রস্ত, সেই সাথে রয়েছে কর্মসংস্থানমূলক রপ্তানিমুখী কলকারখানাগুলোকে, ব্যবসায়ীদেরকে সহায়তা করা যায় কিনা। তাহলে আমি মোটা দাগে বলতেই পারি, যদি ওনার থেকে একটু কারেজ বড় করি, তাই না, যে এখন যাদেরকে আমরা খুলব তারা বন্ধ হয়েছিল কেন? নিঃসন্দেহে ওই কারণগুলোতে। তারা তো অলরেডি বন্ধ, তাদের এনাফ ইন্টারনাল ক্যাশ জেনারেশন হয় না, তারা টাকা ফেরত দিতে পারেন নাই। হয়তো আমি আশ্চর্য হব না যারা অ্যাপ্লিকেশন করবেন, হয় তারা আগের ওই ব্যবসায়ী গ্রুপ, কিংবা নতুন যারা ব্যবসায়ী তারাও কিন্তু মানে ঋণ খেলাপির তালিকায় হয়তো নাম আছে, কিংবা অবিলম্বে ঋণ খেলাপির তালিকায় চলে যাবে, এইটার সুযোগটা তারা নিতে চাচ্ছেন। কারণ আমি বারবার যেটা মনে করি, আমরা একটা এথিক্যাল রং পয়েন্টে থাকি।
যখন আমরা এই ধরনের বন্ধ কলকারখানা অবশ্যই খোলার চেষ্টা করব, কারণ আমরা জানি বিনিয়োগ না হলে কর্মসংস্থান হবে না, কর্মসংস্থান না হলে এই দেশের দারিদ্র্য ঘুচবে না। কিন্তু আমরা যাতে ওইটা করতে না গিয়ে কোনো সৎ উদ্যোক্তা যে কখনো মানে ক্লাসিফিকেশন হয় নাই তার ঋণের, যে কখনো ব্যাংকের টাকা ঠিক সময় পরিশোধ করতে ভুল করে নাই, যার কারখানাতে কোনো ধরনের কোনো সময় শ্রমিক অসন্তোষ হয় নাই, এবং স্যারের সম্মানে বলি যে কখনো মানে কর কর্তৃপক্ষের যে সিজারের মধ্যে পড়ে নাই, যে তার সিপিইউটা তুলে নিয়ে গেল ভ্যাট অফিসে, তার সিপিইউটা তুলে নিয়ে গেল ইনকাম ট্যাক্স অফিসে, এটা করতে হয় নাই, তাদের প্রতি তো আমরা অন্যায় করছি। আপনি বন্ধ কারখানা চালু করার পক্ষে অনেক যুক্তি তুলে ধরলেন। এখন সংস্কারের বিষয়টা যদি একটু স্পষ্ট করেন, যে এই সরকার একদিকে সংস্কারের জন্য বরাদ্দ রাখছে, আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছিল নির্বাচনের আগে যে রাজনৈতিক কোনো ব্যক্তিকে কোনো আর্থিক প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হবে না, সেটা ভায়োলেট করে গভর্নর নিয়োগের প্রক্রিয়া। সো এই অবস্থায় যে সংস্কারের ব্যাপারে বাজেটে অর্থমন্ত্রীর বক্তব্যের প্রতিফলনকে আমরা কতটুকু বিশ্বাস করতে পারি? আমি একটু সংক্ষেপে বলি, স্যারও হয়তো বলবেন। সেটা হচ্ছে, দেখেন ২০ বছর পরে স্যার যেটি বললেন, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একটি রাজনৈতিক দল এসছে, তাদের অনেক ইচ্ছা আছে, অভিপ্সা আছে, লক্ষ্য আছে, থাকাটাই স্বাভাবিক। এবং আমরা পরিবর্তন চাই, আমরা চাই না যে আগের সরকারের রাজনৈতিক সরকারের এমনকি অন্তর্বর্তী সরকারের ভূত তাদের ঘাড়ে চেপে বসুক, আপনিও চান না হয়তো। কিন্তু সংস্কার করব, কি সংস্কার এবং কাদের দ্বারা সংস্কার? আপনি দেখেছেন রাজনৈতিক নেতৃত্ব পরিবর্তন হয়েছে, মন্ত্রী পরিষদ পরিবর্তন হয়েছে, এবং আপনারা নিজেরাই বলছেন তারা ২০ বছর যেহেতু ছিল না, যদিও তারা সম্ভাবনাময় লোকেরা মন্ত্রিত্ব পেয়েছেন, কিংবা কিছু অভিজ্ঞ লোকেরাও মন্ত্রিত্ব পেয়েছেন, কিন্তু তারা ২০ বছর ছিলেন না। ২০ বছরে শুধু যে পৃথিবীতে পরিবর্তন হয়েছে তা না, কিন্তু চালাকিও যদি বলেন, বোকামিও যদি বলেন, মূর্খতাও যদি বলেন, বাংলাদেশেও কিন্তু অনেক পরিবর্তন হয়েছে, এবং অনেক তারুণ্য, তারপরে বাংলাদেশের অর্থনৈতিক প্রায়োরিটি, প্রাধিকার, রাজনৈতিক অর্থনীতির প্রাধিকার অনেক পরিবর্তন হয়েছে। সো আমি যত না সংস্কারের উপরে জোর দেই, সংস্কারের বিষয়গুলো হয়তো পরিষ্কার মানুষের কাছে কি করতে হবে আমাদের, কিন্তু কারা সংস্কারটা করবে? রাজনৈতিক সরকার সংস্কার চাচ্ছে হয়তো, কিংবা জনগণের চাপে সংস্কারের কথা বলছে, তাই না? আপনি যদি মেকিয়াভেলির প্রিন্স বইটা রাজনীতির শাস্ত্রের ইতিহাসে অন্যতম একটি সেরা বই বলা হয়। সো সেইখানে মেকিয়াভেলি বলছেন যে প্রিন্স বইতে, whether the prince believes in God or not, he must be pretending to be religious. সো রাজনৈতিক সরকারকে জনগণের কারণে অনেক সময় অনেক কথা যা মিন করে না তাও বলতে হয়। তাহলে সংস্কার কথাটা না আমরা গ্রহণ করলাম, কিন্তু কারা সংস্কার করবে? ২০ বছর রাজনৈতিক নেতৃবৃন্দ হয়তো ক্ষমতায় ছিলেন না, বিএনপির যারা আছেন এখন কাণ্ডারি, কিন্তু যারা সরকারে ছিল, যারা কাস্টোডিয়ান অফ রিফর্ম কিংবা ড্রাইভার অফ রিফর্ম হওয়ার কথা, তারা তো মান্দাতা আমলে, তাদেরকে দিয়ে সংস্কার হবে। তাহলে অতীতে হলো না কেন? অতীতে কেন ইসলামী ব্যাংক ক্রিয়েট হলো? অতীতে কেন এত টাকা বিদেশে পাচার হলো? অতীতে কেন জ্বালানি নিয়ে এত সংকট সৃষ্টি হলো? অতীতে কেন কিছুতেই রাজনৈতিক সরকারকে ন্যূনতম জবাবদিহিতার মধ্যে আনা গেল না? তাদের যারা পরিপূরক ছিলেন, তাদের যারা সহায়ক ছিলেন সরকারে, তারাই তো রয়ে গেছেন 70, 80, 90% লোক। আমি খারাপ ভালো বলবো না, তাদেরকে দিয়ে আর যাই হোক, নতুনভাবে প্রযুক্তিময় বিশ্বে, বিশ্বায়নের এই বিশ্বে সংস্কারকে ড্রাইভ করা সম্ভব না। সুতরাং আমাদেরকে ওই জায়গাটায় আঘাত করতে হবে, কারা সংস্কারটা করবে। ঘাটতি বাজেট মোকাবেলা, সেই সাথে ইডিপি বাস্তবায়নে বিদেশি ঋণ আমরা আসলে পাচ্ছি না। নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নানাবিধ বিভিন্ন আন্তর্জাতিক দাতা সংস্থা দেশের সাথে যোগাযোগ করছে, ইতিবাচক সাড়াটা কম। এ বিষয়ে সরকারের করণীয় কি? পরবর্তী প্রশ্ন আপনার কাছে। বদিউর রহমান, মামুন রশিদ যেটা বলছিলেন যে রাজনৈতিক সংস্কারের ক্ষেত্রে রাজনৈতিক উদ্দেশ্য, তো সংস্কারের বিষয়টা জাতীয় রাজস্ব বোর্ডের ক্ষেত্রে যদি আমি একটু প্রয়োগ করতে চাই, তাহলে আপনার পর্যবেক্ষণ কি হবে? সংস্কার তো আমরা সবসময় শুনি। আমি সরকারি চাকরিতে শুধু বঙ্গবন্ধু সরকারের অধীনে ছিলাম না চাকরিতে, তারপরে তো সব সরকারে দেখলাম। এনাম কমিটি কি একটা সংস্কার করে না এরশাদের সময়?
একটা বিরাট রকমের সংসার করছে কাঠামোগত থেকে সব করে। কিন্তু আমাদের লিগ্যাসি একটা অপসংস্কৃতি, এখানে এক সরকার চলে গেলে পরের সরকার আগের সরকার কিছুই করে না এটা বলে। তো কিছুই করে না বললে যেগুলো চোখে পড়ে দেখি তাহলে সেগুলো সব সরাই ফেলতে হয়। এটা থেকে সরে আসা দরকার। আমরা এই যে একটা টিভিতে আমি সেদিন দেখতেছিলাম, দৃষ্টিকটু লাগছে। শুরু করলো 80-81 সালে প্রেসিডেন্ট দিয়া 4000 কত টাকার বাজেট দিয়েছে, তার থেকে সুইচ ওভার করে চলে আসে 91-92 সালে খালেদা জিয়া 15,000 কত টাকার বাজেট দিল, সেখান থেকে এক লাফে চলে আসলো তারেক জিয়ার 9,38,000 কোটির বাজেট। আর মাঝখান এগুলা কি সব শূন্যশ্বাস ছিল? আপনি যদি ফেয়ার হন, রাজনৈতিক সরকার হিসেবে ফেয়ার থাকলে যেটা ভালো, ভালোটাও একটু টাচ করতে হবে, খারাপেরটাও করতে হবে। আপনি শুধু নিজের দলীয়করণে আগের মনোভাব নিয়ে চলবেন, তাহলে তো বলতে হয় আমরা তো আগে দেখছি না বাজার সরকার, যেটা বিএনপি বাজার সরকার আগে দেখেছি না। তো সেই সময় দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন হওয়ার সময় 4 বার কি বাজার সরকার থেকে হয় নাই? একবার আওয়ামী লীগ সরকার ছিল। তখন কি আমরা হাওয়া ভবনের ইতিহাস জানি না? খোয়াবের কথা শুনি নাই? ভাইয়া ভাইসার ইতিহাস ছিল না? রাজ পরিবারের সদস্যের পাচারকৃত অর্থ আসছে না? তো আপনি শুধু গাঁটাগাঁটি করে সেগুলা দিয়ে না বলে এখন কি করবেন সেটাতে যান। সংস্কার, এই সরকার সংস্কার করবে কি না যেটা সংস্কারের সাথে জড়িত, মামুন রশিদও বললেন সন্দেহের, সেটা আমি বলি এই জন্য, করতে যদি চাইতো বড় কয়েকটা সংস্কারের তো বিলই পাস করে না। অর্ডিন্যান্স যেগুলো ইউনুসের 133টা না কয়টা 98টা করলেন, কিন্তু বড় দাগের সুপ্রিম কোর্ট হাইকোর্টের সচিবালয় সেটা পাশ করলেন না, গুম কমিশনের সেটা পাশ করলেন না, মানবাধিকার কমিশন কোথায় গেল? তো আপনি বড়গুলা করলেন না, ওগালা। অথচ ইউনুসের সাথে ধরম মহরম আছে, ইউনুস সাহেবের সাথে লন্ডনের ললিপপের বৈঠক হয়েছে, তাকে আবার সেটার বিনিময়ে পপিচুস পরস্পর ফিট চুলকানি সমিতি হইলেন। এবার তারেক সাহেব আসলে একটা পার্টি প্রধান হয় নাই, তখনও তো মা মরে নাই, তারে যেই সংবর্ধনা দিলেন দেখলে মনে হয় কি ভাবটা হইল বঙ্গবন্ধু তেজগাঁ এয়ারপোর্ট থেকে রেসকোর্স সরোয়ার্দী উদ্যানে আসতে 2.5 ঘন্টা লাগছে। অতএব শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই যে 300 ফিটে আসতে তার থেকে বেশি সময় লাগছে, নাহলে বড় নেতা কেমনে? তখনই তো পরিফেলনে সরকার হয়ে গেছে। কিন্তু সরকার সংস্কার মেজরিটি তো পেয়েছে, এই কয়টা রাখলে অসুবিধা কী ছিল? বড়গুলো বলতেছে রিফাইন করে আনবে, তো রিফাইন করে আনবে, 9 মণ ঘি জুটবে, রাধা নাচবে, তার আগে তো আপনি দখল করে ফেলতেছেন, মেয়র পদগুলো দখল করে ফেলতেছেন, উপজেলা পরিষদ করতেছেন, জেলা পরিষদ করতেছেন, বাংলাদেশ ব্যাংক তো একটা কি হাইজ্যাকের মতো দখল হয়ে গেল। তারপর একটা কমিশন, দুদক মোমেন্ট কমিশন চলে গেল। এত বড় দল, এত নেতা এবং খমেনি হয়ে এত বছরে আসার পরে হোমওয়ার্ক হয় নাই, একটা দুদক হইতে পারতেছে না, একটা মানবাধিকার কমিশন হইতে পারতেছে না। তারপরেও আশাবাদী হব, আচ্ছা শুরু তো হইল, 4 মাস না হয় শুরু হইল, মাত্র 5 বছর আসো, দেখি কি হয়। এনবিআরের সংস্কার, এটা পক্ষে বিপক্ষে কথা আছে। নীতি এবং বাস্তবায়ন, বলা হয় যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয় একজনে করলে, দুইটা যদি করে, দুইটা হয়, সেখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে না? কেমনি বুঝতেছেন ফেরেশতা নাকি? যারা বাস্তবায়নে থাকবে তারা যদি বলে ও নীতি করছে আমারে বেকায়দায় ফেলার জন্য, যেটা বাস্তবায়নযোগ্য নয় সেটা করেছে। কারণ যে কোনো বাজেটের মধ্যে 3টা জিনিস আমরা বিবেচনা রাখতে হয়, হোদার ইট ইজ রিজনেবল, হোদার ইট ইজ অ্যাফোর্ডেবল, যার উপর যা দেবেন, তারপরে হোদার ইট ইজ ইমপ্লিমেন্টেবল। হ্যাঁ, রিজনেবল কিনা, অ্যাফোর্ডেবল কিনা, ইমপ্লিমেন্টেবল কিনা। হুটহাট করে অর্ডিন্যান্স করে দিলেন, কিন্তু যারা বাস্তবায়ন করবে তাদেরকে গুড হিউমারে গ্রুমিং করতে পারেন না পড়াতে সেখানে আন্দোলন হয়ে গেল। তো এমন কি সংস্কার করলেন, আবার আন্দোলনের পরে স্থগিত করে দিলেন, আবার এরা পাশ করলো না, এখন বলতেছে করবে। করুক, দেখি শুনি কি হয়, দেখা যাক। মানুষ যদি সংস্কার না হয়, টিম যদি ভালো না করেন, রাজনৈতিক কর্তৃত্বের বাইরে যদি প্রতিষ্ঠানকে স্বাধীনতা না দেন, দল হবে সরকার হবে দলীয়, কিন্তু প্রতিষ্ঠান থাকতে হবে নির্দলীয়। রাজস্ব খাত সংস্কারের ক্ষেত্রে এই সরকারের ব্যাকওয়ার্ডস কি, পিছুটান কি? রাজস্ব বোর্ডের ওপর যখন বিপুল পরিমাণ লক্ষ্য চাপিয়ে দেওয়া হলো,
আমার মনে হয় না যে কোনো সরকার এনবিআর এর সাথে যথাযথ আলোচনার মধ্য দিয়ে তা এনবিআর এর সক্ষমতা দুর্বলতা যাচাই করে লক্ষ্য চাপিয়ে দেয়। বিষয়টা রাজনৈতিক কিনা লক্ষ্যটা চাপিয়ে দেওয়া। দ্বিতীয়ত এনবিআরকে যখন বাড়তি লক্ষ্য দেওয়া হলো সেই সাথে এনবিআর এটা করজাল কিছুটা বাড়ালো, সেই সম্পদ কর আরোপের জন্য একটা ডিসিশন নিল, অটোরিকশার উপরে সিদ্ধান্ত নিল যে বাড়তি কর আদায় করা হবে, মোটরসাইকেলের ক্ষেত্রেও। কিন্তু সরকার তো এই সিদ্ধান্তগুলো অনুমোদন দেয়নি। তাহলে রাজনৈতিক সরকারের কিছুটা সরকার জনপ্রিয় থাকতে চাইলে নিয়ম হইল রাজনৈতিক সরকারের অপ্রিয় কাজগুলো প্রথম 2 বছরের মধ্যে 2.5 বছরের মধ্যে সারতে হয়। তারপরে 2-2.5 বছর তো চলবে আবার পরের মেয়াদের জন্য। আর আমাদের দেশে আমি যা লক্ষ্য করছি প্রত্যেকটা সরকারেই কোনো একটা সরকার এইটুক ভাবে না যে আমি এই মেয়াদটাই ভালো করে ভালোভাবে যাব। শেয়ারে যেদিন বসে সেদিনই ওই পরের 5 বছরটা নিয়ে অস্থির হয়ে যায়, এই জন্য কিছু করতে পারে না। অপ্রিয় হোক না, লজিক্যাল সিকুয়েন্সে পরের 5 বছরে আবার তারা আসবে যদি এবার শক্ত করে ভালো কাজটা করতে পারে। এক, আপনি এনবিআরের সাথে বাজেট করার সময় এনবিআর কিন্তু বাজেটের সিদ্ধান্ত নিতে পারে না। এটা সিদ্ধান্ত নেয় সরকারের নির্দেশনা অনুযায়ী অর্থ বিভাগ। এনবিআর হলো কালেক্টর, এটারে বলে এটা করবা, তখন এরা খেয়ে না খেয়ে উঠে পড়ে লাগে। এর মধ্যে কালেকশনের মধ্যে টিম শক্ত না হলে করতে পারে না। ওখানে লুফোলস আছে, চুরি আছে, রাজনীতির মধ্যে ব্যবসা ঢুকেছে, ব্যবসায়ীরা তো সব রাজনীতিতে ঢুকছে। তো আপনি সেখানে ব্যবসায়ী যদি রাজনীতিবিদ হয় 60%-এর 65%-এ চলে যায়, সেখানে এনবিআর তার সক্ষমতা চাপাবে কীভাবে? একজোটে সব আসতেছে, এটা একটা বিরাট লুপহোল হয়ে গেছে, তো ব্যাকওয়ার্ড হয়ে গেছে। আপনার ব্যবসায়ী শুধু ব্যবসায়ী থাকলে আমার যতটুকু কন্ট্রোল থাকতে পারে, ব্যবসায়ী যখন এমপি হয়ে যায়, মন্ত্রী হয়ে যায়, ঋণ খেলাপি হইয়া, বিল খেলাপি হইয়া, দল খেলাপি হইয়া আবার মন্ত্রী হয়, ভোট করতে পারে, ইসি থাকে না, তখন যা হওয়ার তাই হবে। অতএব দুইটা করে কতটুক বেনিফিট হবে বা আদৌ করবে কি না সেটা পরে বসলে বোঝা যাবে। তড়িঘড়ি করে ইউনূস সাহেব অনেক সংস্কারই করতে চেয়েছিলেন, সেগুলো তার বোধহয় ঠিক হয় নাই। এবং করতে গেলে কাকে দিয়ে করবেন? আপনি রুটি সেঁকবেন তো তাওয়া যত ডিগ্রি গরম হওয়ার ততটুকু গরম করতে পারছেন কি না? তাওয়া গরম করতে না পারে চট করে রুটি দিয়ে দিবেন, ওটা সেঁকবে না তো, এটা শেখা হবে না তো। তো সেই প্রস্তুতিটা তো হয় নাই, হোমওয়ার্ক লাগবে তো। সে হোমওয়ার্ক না করে এখন যদি আপনি সাইকোলজিক্যাল স্যাটিসফ্যাকশনের জন্য আবার যেটা লক্ষ্য হতেছে, হাসিনার আমলে যে ব্যবসায়ীরা হাসিনার ওয়াজ করতে করতে অস্থির হয়ে গেছে, শেষ মুহূর্তে সভাতে ওয়াজ করছে, তাদের এখন দেখতেছি আবার তারেক সাহেবের ওয়াজের মধ্যে ব্যস্ত হয়ে গেছে। তো তাহলে কি হইতেছে, আবার যে লাউ সেই কদু তেমন হইতেছে। এটা যদি আপনি থামাইতে না পারেন, সেই গ্যামাটে থাকেন, তাহলে পরিণতিটা আবার ওইরকম দিকে যাবে। আবার আমরা বিএনপির আগের আমলের সরকার যেগুলো সমালোচিত হয়েছে, আবার দুর্নীতি 4বার হওয়া, হাওয়া ওভেন কেলেঙ্কারি, খোয়াব, তারপরে পাচার, সেগুলো আবার হয়ে উঠতে পারে। এমনি এখন গ্রামে দেখতেছি আপনার যা হয়েছে, আমি তো গ্রামে গরুর ঘাস তুলে বড় হয়েছি, গ্রামের প্রতি আলাদা টান। গেলে যেটা দেখি আমি পরিবর্তন দেখি না তো। ওই যে আগে যে পান্ডা গুন্ডারা করছে আওয়ামী লীগের, এখন ওই ঠিক আবার নূতন বাজাদের দলের লোকজনরাই করতেছে, 20-40 থেকে সবটা করতেছে, এবং ওদের সাথে আবার একজোট হয়ে করতেছে। নো চেঞ্জ। ঘাটতি বাজেট নিয়ে আমরা একটু কথা বলতে চাই মামুন রশিদ। যেটা বলছিলাম যে বিদেশি অনেকগুলো সংস্থার কাছ থেকে সরকার ইতিবাচক সাড়া পাচ্ছে না, তাহলে বাজেট বাস্তবায়নটা সরকারের জন্য কঠিন হবে কিনা, আর বিদেশি অর্থায়নটা? অবশ্যই কঠিন হবে। আপনি জানেন 2,43,000 কোটি টাকা ঘাটতি বাজেট, স্বাভাবিকভাবে 1,16,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বিদেশি সূত্র থেকে, আর বাকিটা 1,27,000 কোটি টাকা রাখা হয়েছে স্থানীয় সূত্র থেকে। এখন বিদেশি সূত্রে রয়েছে দুটো। উনি তো ইআরডি তো ছিলেন। সো একটি হচ্ছে যে মাল্টিল্যাটারাল এজেন্সি, মূলত বাংলাদেশকে মোটামুটি আমরা যদি গেল 50 বছরের কিংবা 54 বছরের, মানে 74 দুর্ভিক্ষের পর থেকে যদি আমরা মনে করি স্মরণে রাখতে পারি, দেখবো যে আমরা মাল্টিল্যাটারাল এজেন্সি, ওয়ার্ল্ড ব্যাংক, IMF, ইউরোপিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক আমাদেরকে বেশ সহায়তা করেছে। উই ও লট অফ আওয়ার সাকসেস টু দেম অলসো, টাইমলি ফাইন্যান্সিং, ইনক্লুসিভ ফাইন্যান্সিং, অলসো ফাইন্যান্সিং ম্যানেজমেন্ট, ওয়ার্ল্ড ব্যাংকের যদি কথা স্মরণ করতে হয়। তো সেই ক্ষেত্রে IMF যেহেতু আগের
যে ট্রানচিটা লাস্ট 2টা ট্রানচি রিলিজ করলো না, এবং আমরা যখন বসন্তকালীন বৈঠকে যখন মাননীয় অর্থমন্ত্রী গেলেন তখন কিন্তু তারা দক্ষিণ এশিয়া বিভাগের যে মুখপাত্র তিনি কিন্তু বলেছেন, তখনই বলেছিলেন যে আমরা ওইটা ভুলে যেতে চাই, যেহেতু তোমরা পারো নাই, কোনো শর্তই পালন করতে পারো নি, নতুনভাবে তোমরা যদি আবার অ্যাপ্লাই করো, লেট আস টক অ্যাবাউট এ নিউ প্রোগ্রাম টু বি লঞ্চ বিটুইন IMF অ্যান্ড দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ। এসে উন্নয়ন ব্যাংক কিছুটা উদার আমাদের অতীত দেখেছি, বিশ্বব্যাংকও কিছুটা ইনফ্রাস্ট্রাকচার এবং সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচারের ব্যাপারে কিছুটা উদার। তারপর একটু তো প্রশ্ন রয়েই গেল যে আপনি লক্ষ্য করেছেন কি না যে আমাদের দেশে কার্যরত বিদেশি কোম্পানিগুলো তো একটা জিটারের মধ্যে দিয়ে যাচ্ছে, হয় তারা বিজনেসকে ছোট করে ফেলছে, কিংবা তাদের যে অ্যাপিটাইট টু এক্সপান্ড ইন বাংলাদেশ এটাতে একটা টেনে ধরা হচ্ছে, লাগাম টেনে ধরা হচ্ছে। এটার কারণ এটা হচ্ছে সারা বিশ্বে এখন রিস্ক ম্যানেজমেন্ট, কান্ট্রি রিস্ক, কোথায় যাচ্ছে ওই কান্ট্রির পলিটিক্যাল রিস্ক, ওই কান্ট্রির ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, ওই কান্ট্রির ইকোনমিক ম্যানেজমেন্টের দক্ষতা, ওই কান্ট্রির পলিটিক্যাল রিজিমের জবাবদিহিতা, এগুলা কিন্তু ম্যাট্রিক্সের মধ্যে এসে গেছে। তো এই কারণে কিন্তু এখন ইন্টারন্যাশনাল গ্রোথ ক্যাপিটাল, প্রাইভেট গ্রোথ ক্যাপিটাল, এমনকি ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সির টাকা বাংলাদেশের যদি এই ঝুঁকি মানে থাকে, এই ঝুঁকির মধ্যে থাকে, যেটা ফিচ আপনি লক্ষ্য করেছেন, S&P লক্ষ্য করেছেন, রেটিং এজেন্সিগুলো তার আমাদের দেশের ঋণমান কমিয়ে এনেছে। ঋণমান যখন কমিয়ে আনে তখন বিদেশি প্রতিষ্ঠানগুলো কিন্তু তার ক্যাপিটাল কমিটমেন্ট করতে পারে না। যেখানে আপনি লক্ষ্য করেছেন, আপনি আমাকে ব্যাংকিংয়ের জন্যই বেশি প্রশ্ন করেছেন, এজন্য আমি আনন্দিত যে লোকাল ব্যাংকগুলো বলছে তারা তাদের ঋণদান কমিয়ে এনে তারা গভর্নমেন্ট সিকিউরিটিতে ইনভেস্ট করে তাদের প্রফিট বাড়াচ্ছে। সেই এরকম একটা অবস্থার মধ্যেও কিন্তু বিদেশি ব্যাংকগুলা গভর্নমেন্ট অফ বাংলাদেশের সিকিউরিটিজে ইনভেস্ট করতে পারে না। করতে পারলেও যদি 2-1টা ব্যাংক পারেও তাদেরকে অ্যালাউ করা হচ্ছে শুধুমাত্র 3 মাসের বেশি না যাওয়ার জন্য। দ্যাট মিনস ওই যে কান্ট্রি রিস্ক, অভ্যন্তরীণ সুশাসন, অভ্যন্তরীণ জবাবদিহিতা, উনি যেটি বললেন নজরদারি প্রতিষ্ঠানগুলোর মানে স্বাধীনতা, স্বকীয়তা, বুদ্ধিদীপ্ততা, বুদ্ধির ক্ষিপ্রতা, স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের ক্ষিপ্রতা, যদি অমর্ত্য সেনের স্বাধীনতার কথা বলি, অর্থনৈতিক স্বাধীনতা, কিংবা উনি যেটা বললেন অর্থনীতির গণতন্ত্রায়ন, সো সেই আসপেক্টে ওগুলো যদি আপনি না করেন, আপনি বলছেন কি আমি শিল্প কলকারখানায় লোন দিতে পারবো না, এমনকি ভালো হলো আবার ওনারা যে বিদেশ থেকে যে টাকা আনবেন সহজ শর্তে পারছেন না, কারণ বাংলাদেশের কান্ট্রি রেটিং ইজ গোয়িং ডাউন, বাংলাদেশের রিস্ক রেটিং ইজ গোয়িং ডাউন, যার ফলে ইন্টারন্যাশনাল ক্যাপিটাল যারাই বাংলাদেশে টাকা দিত তারা তো টাকা দিবে না, প্রাইভেট সেক্টর। আবার গভর্নমেন্টের বড়োইংও যে আমরা IMF-কে দেখেছি, আপনি দেখেছেন, রিপোর্ট করেছেন যে তারা বলছে কি তোমরা যাই আমাদের সাথে চুক্তি করেছো মানতে পারো নাই, তোমাদেরকে বলেছিলাম 0.5% করে আস্তে আস্তে করে প্রতি বছর তোমার ট্যাক্স GDP রেশিওটা ইমপ্রুভ করো, সেটা তুমি পারো নাই। আপনি দেখেছেন যে আপনি নিজেই বললেন প্রায় 1 লক্ষ কোটি টাকার উপরে রেভিনিউ শর্টফল, যদিও আমাদের এখানে যেহেতু একজন অত্যন্ত ভালো NBR চেয়ারম্যান রয়েছেন, উনি নিঃসন্দেহে জানেন যে মে-জুনে গিয়ে অগ্রিম ট্যাক্স আদায় করা হয়, অনেক চাপাচাপি করা হয়, অনেকটা জামাই আদরও করা হয় যারা ভালো ট্যাক্স দেয়, সো তাদেরকে দিয়ে কিছুটা কাভার করি। বাট খোদ জাতীয় রাজস্ব বোর্ডের পদস্থ কর্মকর্তারাই বলছেন তারপরেও 5,50,000 কোটি টাকা যে টার্গেট ছিল তাদের, 5 লক্ষ কোটি টাকা ছাড়বে না। সেই ক্ষেত্রে 5 লক্ষ কোটি টাকা যদি থেমে যায় তাহলে 6,04,000 কোটি টাকা ইজ টু মাচ অফ এ জাম্প, ওইটা আর 10% থাকছে না। তো ওইগুলা নিয়ে ওইটার কারণে সক্ষমতা ওইটাকে আদায় করার জন্য খালি ওই যে আমরা অর্থনীতি পরিচিত রিকার্ডোর একটা আমাদের অর্থনীতির বোধহয় ইকোনমিক থটের 101-এ পড়ানো হয়েছিল যে ইফ উইশেস ওয়ার হর্সেস ব্যাগার শুড রাইড, যদি ইচ্ছা করলেই ঘোড়াকে মানে পানি খাওয়ানো যেত তাইলে মানে ফকিরটাও কিন্তু ঘোড়শোয়ার ঘোড়ায় চড়তে পারতো। সুতরাং ঘোড়াকে পানির কাছে নিয়ে যেতে পারেন আপনি, কিন্তু ঘোড়াকে পানি খাওয়াতে বাধ্য করতে পারবেন না। সো এই পরিস্থিতিতে আপনি কিন্তু যদি স্যার যেটা বলতে চেয়েছেন সবাই মিলে একযোগে কাজ না করে এবং যদি একটা সামাজিক সংস্কারও না হয়, আপনাকে কিন্তু ভুললে চলবে না। এটা দিয়ে শেষ করতে চাই যে মাও জেদুং যেমন বিপ্লব করেছিলেন
বিভিন্ন সংঘাত, বিভিন্ন মানে ইনইকুয়ালিটির বিরুদ্ধে সাথে সাথে এই বিপ্লবের ফলকে সমাজে পৌঁছে দেওয়ার জন্য যারা সমাজের একক মানে অ্যাক্টার, তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য সাফল্যকে একটা সাংস্কৃতিক বিপ্লবও করেছিলেন। সুতরাং আমাদের কিন্তু দিনে দিনে তবু বাড়িয়ে আছে দেনার মতো একটা চরম সামাজিক অবক্ষয় সৃষ্টি হয়েছে। টাকার উৎস কি, কোত্থেকে টাকা পেলে, এত টাকা কিভাবে আসলো, দিজ আর নট বিং কোশ্চেন বাই আওয়ার প্যারেন্টস, দিজ আর নট বিং কোশ্চেন বাই আওয়ার ইমামস ইন দ্য মস্ক, দিজ আর নট বিং কোশ্চেন বাই আওয়ার পাবলিক ইন্টেলেকচুয়ালস, দিজ আর নট বিং কোশ্চেন বাই এনিবডি উইথ হু আর অ্যাসোসিয়েটেড উইথ দ্য গভর্নমেন্ট মেশিনারি। জি, আপনাদের দুজনের আলোচনায় যে বিষয়টি এলো যে রুটি সেঁকার যাদের দায়িত্ব, তারা যদি দায়িত্ব ঠিকভাবে পালন না করে, তাহলে আমরা এই বাজেটেও দেখলাম যে তাদের জন্য সরকারি কর্মকর্তাদের জন্য পরিচালন ব্যয় 55,000 কোটি টাকা বাড়ানো হলো। মূল্যস্ফীতির বিষয়টা সামনে এনে পে স্কেলও বাস্তবায়ন করা হবে ধাপে ধাপে। তাহলে এই শ্রেণীর লোকজনদের জন্য বাড়তি সুবিধা প্রত্যেকটা সরকারকেই বারে বারে দিতে দেখা যায় কেন? তোষণ নীতি যদি হয়, আপনি এরশাদের সময় খেয়াল করবেন, আগে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের পাওয়ার ছিল এসপি সাহেবের এসিআর লেখার, কারণ তিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হিসেবে শুধু ডিস্ট্রিক্ট কালেক্টর ডিসি সেটাতে ছিলেন না, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হিসেবে তার পাওয়ার ছিল। এরশাদ ক্ষমতা এসে যখন দেখল যে ভোটের জন্য, টিকে থাকার জন্য, সেলিম দেলোয়ার মেরে রক্ষা পাওয়ার জন্য, জনতা টাওয়ার মামলায় পড়লেও বাঁচার জন্য তার যে ক্ষমতা দরকার সেটা হলো ডান্ডাওয়ালা দরকার। নিজে ডান্ডাওয়ালা হিসাবে আসছে। সাত্তার যখন টোটাল কন্ট্রোল করে ফেলতেছিল সেই সময় ও তাড়াতাড়ি করে এসে গেছে এবং তার মার্শাল লর প্রমানগেশন অর্ডারটা টাইপ করা ছিল। শুধু 24 তারিখটা মার্চ, 24 মার্চটা হাতে লিখছে, ওটা আমি দেখেছি। কেমন? তো এখন যদি রাজনৈতিক সরকারগুলো তার সরকারের উপরে কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য কোনো একটা আমলা শ্রেণীকে, কোনো একটা সার্ভিস গ্রুপকে তোষণ করতে চায়, তাহলে যেটা হয় সেটা ঘুষ দেয়। যেমন এরশাদ চালু করেছিল এমপি সাহেবদেরকে গাড়ি ঘুষ দিবে, শুল্কমুক্ত গাড়ি ঘুষ। এটা পড়া সবাই যখন দেখল, একটা গরিব দেশ, ফকিন্নির দেশ বললে রাগ হয়, মানুষ অনেক কষ্টে থাকে, সেখানে এমপিরে লাট বাহাদুর শুল্কমুক্ত গাড়ি দেয়। এবার যদি নেবে না বলছে, পরের জন এসে ফখরুদ্দিন আমলে এটা আমি ক্যান্সেল করেছিলাম, কিন্তু ফখরুদ্দিন সাহেবকে বললাম যে আপনারা চলে যাওয়ার পরে দেখবেন যে এটা আবার হবে, পাশ করে নেই। তো এখন আপনি শুনলে আমার গ্রুপটা তো আমার উপর খেপে যায়, বলে যে এগুলো বলেন কেন, গণশত্রু বিভীষণ। সচিব নিবাসে ঢুকছিলাম একবার, আগেও বলছি, আমার সচিব নিবাসের এক বাসায় ঢুকে শুরু কোথায় শেষ কোথায় কুল পাই না। আমার যে বাসা, এটাই আমার বেগমরে খুশি করার লাগে আমি বলি যে আমার বাসা কত বড়, উত্তরে হিমালয় পর্বত, দক্ষিণে বঙ্গোপসাগর। তা আমার বাসা যখন উত্তরে হিমালয় পর্বত, দক্ষিণে বঙ্গোপসাগর এত বড় বলি, সচিব নিবাসে ঢুকার পরে এটা কি বলবো, উত্তরে কোন দেশ বলবো, দক্ষিণে কোনটা বলবো, কোনো দরকার ছিল না। আবার মাঝখানে কথা উঠলো তোষণ করার জন্য হেলিপ্যাড সহ, সুইমিং পুল সহ 2 সচিবের জন্য করবে। আবার তোষণ করার জন্য বেদরকারি সিনিয়র সচিব পদ সৃষ্টি করলো। আবার তোষণ করার জন্য আপনার ডেপুটি সেক্রেটারি পর্যন্ত গাড়ি দিল বিনা সুদে। হোয়াই? দরকার ছিল না তো। আমি জয়েন্ট সেক্রেটারি হয়ে লিখিত দরখাস্ত বললাম যে আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে যদি সংক্ষেপে আপনি মূল বক্তব্যটা বলেন। সরকার যদি দলীয়করণ না করতে চায়, আমি আগে যেটা বলছি রিপিট করি, সরকার হবে দলের, কিন্তু প্রতিষ্ঠান হতে হবে নির্দলীয়। প্রতিষ্ঠানকে আপনি দলীয়করণ করতে চাইলে আগে যা ঘটেছে আবার সেই অবস্থা হবে। আবার এইভাবে আপনার মেরিটোক্রেসি থাকবে না, এফিসিয়েন্সি থাকবে না। আবার সবাই ওই যে ওসি সাহেবের মতো স্টেজে বক্তৃতা দিবে, স্লোগান দিবে। বদিউর রহমান এবং মামুন রশিদ, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ কষ্ট করে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল ইস্পাহানী মির্জাপুর চা মুক্ত কণ্ঠে আজকের আয়োজন।